যে রাস্তা দিয়ে যাচ্ছি আর যা দেখছি ফাটাফাটি। সামনেটা এখন এরকম লাগছে, একটু ড্রিজল। এখানে আমার যেটা সুবিধা হয়েছে, আনন্দের কথা হলো আকাশে অরোরা দেখা যাচ্ছে। ফাইনালি হলো। হ্যাঁ, আমরা এখানে সবাই মিলে যে কি আনন্দ করছে এই ছাদে, ভাবনা চিন্তার বাইরে। যদি আমাদের কাজ আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে একান্ত অনুরোধ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করবেন। এটা আমাদের একটা বিরাট বড় সাপোর্ট। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দারুণ সুন্দর একটা রাত কাটালাম এই কটেজে, গ্লাস হাউস কটেজে। জানি না গত ভিডিওতে আপনারা রাতের বেলা দেখিয়েছিলাম কি বুঝতে পেরেছেন, কিন্তু দিনের বেলা এখন হয়তো একটু ভালো বুঝতে পারবেন। এই হচ্ছে 180 ডিগ্রি গ্লাস, বাইরেটা আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা এখানে শুয়ে শুয়েই আকাশ দেখতে পাচ্ছিলাম এই গ্লাসের ভেতর দিয়ে। দারুণ সুন্দর দেখেছি আমরা আকাশ, কিন্তু নর্দার্ন লাইটস দেখতে পাইনি। সুপ্রভাত। আজকে আমরা এখান থেকে নর্থে প্রায় 7 ঘন্টা জার্নি করে যাব নর্থ কেপের কাছে। আমি দেরি করে ফেলেছি, এখন বাজে 9:15 বাস ছাড়ার কথা, কিন্তু আমি অত রাত জাগার ফলে লেট হয়ে গেছে উঠতে। সবাই অপেক্ষা করছে, আগে ব্রেকফাস্ট করি তারপর আমি আবার বলছি। আর এখানে কাছে একটা দারুণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে ডিফ্রস্ট। মানে যদি বরফ পড়ে বা কাঁচ ঝাপসা হয়ে যায় কোনো কারণে, আমাদের বাইরে বেরোতে হবে না। এখানে একটা ডিফ্রস্ট বটন আছে, সেটা প্রেস করলেই কাঁচ ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার দেখে নিন এই নর্দার্ন লাইট ভিলেজ, সারিসিলকাতে নর্দার্ন লাইট ভিলেজে এই গ্লাস কটেজ। এই গ্লাস কটেজগুলো সারা বিশ্বে পপুলার, বিশ্বের ট্যুরিস্টদের কাছে পপুলার। সবাই অরোরা দেখতে এলে এখানে থাকেন, এখানে থাকার চেষ্টা করেন। এখানে কস্ট কিন্তু সাংঘাতিক হাই, মানে 450 ইউরো যদি আমি ভুল না করি এক রাতের খরচ এই গ্লাস কটেজে থাকার। মানে আমাদের ট্যুরের কস্টের অনেকটাই একটা সিংহভাগই চলে যায় এই এক রাতের জন্য। বাইরেটা এখন এরকম, বাইরে টেম্পারেচার 0-র কাছাকাছি। লাগেজ ক্যারি কিন্তু নিজেকেই করতে হবে এখানে। যদি ওদেরকে বলতে হয় যারা রয়েছে হোটেলে, তাহলে ওরা 6 ইউরো বা 7 ইউরো নেবে লাগেজ ক্যারি করার জন্য। এখানে এটাই রীতি বা নিয়ম। এখানে বলতে শুধু এই কটেজে এটাই নিয়ম। এরকম সার দিয়ে দিয়ে কটেজ, প্রচুর কটেজেস রয়েছে এখানে। দেখুন, এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের নর্থ কেপের অভিজ্ঞতা, কিন্তু আজকে জার্নিও খানিকটা শেয়ার করব। কিন্তু জার্নি ছাড়া আজকে সারাদিনে আর কিছু নেই। এই যে আমরা ট্যুর করছি ট্রাভেল লাইফের সঙ্গে, এই ট্যুরে মূলত আমরা এসেছি অরোরা দেখার জন্য। দেখা যাক এই গ্রুপ ট্যুরে আমরা অরোরা দেখতে পাই কিনা। আমাদের সঙ্গে 41 জন রয়েছেন সব মিলিয়ে আমরা, এবং 41 জনকে নিয়ে একটা দুর্দান্ত ট্যুর করছি ল্যাপল্যান্ডে। আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদে এরকম গ্রুপ ট্যুর আরও অনেক অর্গানাইজ করার চেষ্টা করব। জানুয়ারি মাসে আমাদের আরও গ্রুপ ট্যুর রয়েছে। জানুয়ারি মাসে ট্রাভেল লাইভের তত্ত্বাবধানেই আমাদের সঙ্গে ট্রাভেল লাইভের কোলাবোরেশনে আমরা এর পরের গ্রুপ ট্যুর করছি কাজাখস্তানে। সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে একটা লাইভ ভিডিওতে। আপনারা যারা আমাদের সঙ্গে গ্রুপ ট্যুরে যেতে চান তারা প্লিজ ট্রাভেল লাইভের ওই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, ওখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। এটাই হচ্ছে ডাইনিং হল, কালকে এখানেই ডিনার হয়েছিল। আর এই হচ্ছে কটেজগুলো, দেখতেই পাচ্ছেন। বুফে ব্রেকফাস্ট অনেক কিছু রয়েছে। আমি একটু জাস্ট ওই আলু টিক্কা, হ্যাশ, আর এখানে বেকন, টুনা এইসবই খাচ্ছি। ঘড়িতে ঠিক 10টা। এই যে এখানে ডে সেভিংস অ্যাড হয়ে গেছে, ডে লাইট সেভিংস, এই জন্য আমাদের সঙ্গে ডিফারেন্স আরও 1 ঘন্টা বেড়ে গেছে। মানে আমাদের সঙ্গে বলতে ভারতের সঙ্গে। আমাদের আজকে একটু দেরি হলো। আমাদের ট্যুর ম্যানেজার সাগ্নিক বাবু আমাদের বলেছিলেন ঠিক 9:15টায় রওনা দেবেন, কিন্তু আমরা অনেকেই লেট করেছি, তার মধ্যে আমিও একজন। এক্সট্রিমলি সরি সাগ্নিক। তো এখানে এখন ঠিক 10টা বাজে, আমরা রওনা দিলাম। 10টা বাজতে 7 মিনিটে রওনা দিয়েছি। অনিন্সবাগ যাব আমরা, প্রায় 7 ঘন্টার জার্নি। আর ওখান থেকে নর্থ কেপ একদম সামনে। অনিন্সবাগে আজকে নাইট স্টে। আজকেও দিনটা মেঘলা, তবে
সূর্যদেব একটুক্ষণের জন্য উঁকি দিয়েছিলেন একদম দক্ষিণের দিগন্ত ঘেঁষে। আচ্ছা, হনিন্সবার্গ কিন্তু নরওয়েতে। আমরা ফিনল্যান্ড বর্ডার ক্রস করে নরওয়ে ঢুকে যাব। এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে E75, আর তারপরে আমরা যে রাস্তায় যাব সেটা হচ্ছে E69, যেটা লাস্ট রোড। আর হনিন্সবার্গকে বলা হয় যে পৃথিবীর এই নর্দার্ন সাইডে শেষ গ্রাম। দুদিকে বরফ দেখে বোঝা যাচ্ছে যে আজ ভোরে আর এদিকে স্নোফল হয়নি, এটা গতকালের স্নো, কিন্তু বৃষ্টি হয়েছে। বাদিকে যে নদীটা দেখলেন তার নাম হচ্ছে ইভালো, আর্কটিক রিভার। এই যে শহরটা, এর নামও ইভালো। আজকে আমরা হনিন্সবার্গ পৌঁছানোর সময়ে মানে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে। আজকে সানসেট ওই 3টে নাগাদ। যত আমরা উত্তরে যাব তত এই সময় তাড়াতাড়ি সানসেট হয়ে যাবে, রাতের সময় দীর্ঘতর হবে। সেটাই আমরা ছোটোবেলায় পড়েছি, দীর্ঘ রাত এখানে। এবং আর কদিন পর থেকে তো রাতই থাকবে, সূর্যের আলো আর দেখতেই পাবে না। এখানকার লোকজন সেই জন্য ডিপ্রেসিভ হয় একটু। যাই হোক, আজকে যখন পৌঁছাবো তখন রাত যেহেতু হয়ে যাবে, সেই জন্য আজকে আর নর্থ কেপ দেখা যাবে না। কাল সকালে আমরা নর্থ কেপ দেখবো ওই E69 রাস্তা দিয়ে। আজকেই E69-এ যাবো আমরা। E69 সম্পর্কে পিনাকিদা একটা দারুণ ইন্টারেস্টিং কথা বললো, সেটা হচ্ছে ওখানে কোনো গাড়িতে একজন থাকলে সেই গাড়ি ড্রাইভ করতে দেয় না, দুজন অ্যাটলিস্ট গাড়িতে থাকতে হবে নিরাপত্তার জন্য। আর এখানে যে বর্ডার ক্রস করবো ফিনল্যান্ড থেকে নরওয়ে, বর্ডার অ্যাজ সাচ বর্ডার কন্ট্রোল বলে কিছু নেই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, কিন্তু ছবি তোলা যাবে না। আমি সেটা পিনাকিদা না করে দিল, ছবি তোলা যাবে না, এক্সক্লুসিভলি সেটা না। আমরা বর্ডার পেরিয়ে নরওয়ে যখন ঢুকবো, নরওয়েতে ঢুকে আমি আবার আপনাদের বলবো যে আমরা নরওয়েতে ঢুকে গিয়েছি। এখানে এখন একটা লেক যাচ্ছে, এরপর খানিক দূর গিয়ে আরেকটা লেক আসবে ইনারি, এবং তুন্দ্রা অঞ্চল শুরু হবে। যে তুন্দ্রা অঞ্চলের কথা আমরা জিওগ্রাফি বইয়ে সবাই স্কুল লাইফে পড়েছি। আস্তে আস্তে ছোট ছোট পাহাড় দেখা যাবে, সেটা নরওয়েতে ঢোকার পরেই। মানে এই রাস্তায় আমরা আসবো, এটা আমাদের কাছে কল্পনাতীত ছিল, তাই না চিত্রজিৎ? রাস্তার সৌন্দর্য দেখেই সময় কেটে যাচ্ছে আর কি, অসাধারণ রাস্তা দিয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রথম দিন বিয়ন্ড আর্কটিক সার্কেল, এরপরে আরও 5 রাত আমরা কাটাবো। বিয়ন্ড আর্কটিক সার্কেল, এই যে আমরা 6 রাত কাটাচ্ছি, আনইম্যাজিনেবল একটা ট্যুর করছি। তার জন্য সবার প্রথমে ধন্যবাদ প্রাপ্য আপনাদের শুভেচ্ছা ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। গত 4 বছর ধরে যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন, আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। যদিও থ্যাংক ইউ নিজের লোককে দেওয়া হয় না, কিন্তু আমরা বটম অফ আওয়ার হার্ট, হৃদয়ের একদম ভেতর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবেই সঙ্গে থাকবেন। ডান দিকে যে জলাশয়টা রয়েছে সেটা কিন্তু ফ্রোজেন। সামনে আস্তে আস্তে পাহাড় দেখা শুরু হয়ে গেছে। এই দেখুন ডান দিকের এই লেকটা, এটা জমে গেছে অলরেডি, জমতে শুরু করে দিয়েছে মাঝেটা। বাদিকে জমেনি এখনো। অরুণাচলের লেকগুলোর কথা মনে আছে? হ্যাঁ, অরুণাচল আর ছাংগু আর কি। এই লেকটার নামটা বড় খটোমটো, কারহুন পেসা কিভি, যা আমাদের সাগ্নিকবাবু গুগল দেখে বলছেন, ম্যাপ দেখে। বাদিকে এখনো জল জমেনি, কিন্তু ডান দিকে যে অংশটা ছিল লেকে সেখানে বরফ হয়ে গিয়েছে। ইনারি এখান থেকে আরও 17 কিলোমিটার, যা আমাদের ক্যাপ্টেন সাহেব বললেন। ইনারি আরও সুন্দর লাগবে। যত উত্তরে যাচ্ছি তত রোমাঞ্চ আরও বাড়ছে, তত উত্তেজনা বাড়ছে। আর্কটিক সার্কেলের ভেতরে এই ট্যুর অসাম। হ্যাঁ, আমরা এখন ইনারি গ্রামে, এরপরেই ইনারি লেক। এখানেও প্রচুর সরাইখানা, হোটেল এগুলো রয়েছে। ডান দিকে হোটেল ইনারি,
আর বাদিকে একটা কে মার্কেট আছে। কে মার্কেট হচ্ছে এখানকার সুপার মার্কেট। এখানে আমরা একটা ছোট্ট ওয়াশরুমের জন্য বিরতি দেব। এটা গ্যাস স্টেশনও। এ পাশটাতে ইনারি লেক। চলুন আগে লেকটা দেখে আসি। পথে প্রচুর জল, বরফ গলে পিচ্ছিল, খুব সাবধানে হাঁটতে হবে, নাহলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইনারিতে অনেক ছোট ছোট হোটেল, হোমস্টে রয়েছে। আপনারা যদি গুগল সার্চ করেন ইনারি হোমস্টে এই কিওয়ার্ডগুলো দিয়ে, তাহলে পেয়ে যাবেন। টেসলা চার্জিং স্টেশন, ব্যাটারি চালিত টেসলা গাড়ি হলে এখানে চার্জ দেওয়া যাবে। আর এই হলো সামনে ইনারি লেক। অসাধারণ লাগছে, ছবি দেখেই বুঝতে পাচ্ছেন। যদিও একটু মেঘলা আবহাওয়া, একটু না অনেকটাই মেঘলা আবহাওয়া। এই ওয়েদার, এই ঠান্ডা, এই বিশুদ্ধ বাতাস, সাদা বরফ, এত সুন্দর গাছ, টলটলে জলের লেক, সব মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে সত্যি স্বর্গেই রয়েছি। মানে বিশ্বাস করুন, আমাকে একজন বলেছিলেন অনেক দিন আগে যে শিবাজি, তার নাম ছিল গজেন জেঠু বলতাম আমরা, তিনি নরওয়েতে থাকতেন, নরওয়ের বাসিন্দা, এখন আর নেই তিনি। যাই হোক, তিনি বলেছিলেন যে অনেক দিন আগে, সে 2000 বোধহয় 7-8 সালে, যে শিবাজি, যদি স্বর্গ বলে পৃথিবীর বুকে কোনো জায়গা থাকে সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া, কখনো পারলে যেও। আজ আমি এখানে সত্যিই স্বর্গে আছি। দারুণ দারুণ দারুণ। আবার সেই পুরনো কথাই মনে পড়ে যাচ্ছে, জার্নি ইজ অলওয়েজ বিউটিফুল দ্যান ডেস্টিনেশন। যে রাস্তা দিয়ে যাচ্ছি আর যা দেখছি, ফাটাফাটি। আমি এখন এই কে মার্কেটের ভেতরে, যেটা বলছিলাম যে এটা হচ্ছে এখানকার সুপার মার্কেট। আসুন জিনিসগুলো একটু দেখবেন চটজলদি, আর দামগুলো দেখে নিন। এখানে দেখুন প্রচুর রুটি রয়েছে। এই যে এই ব্যাগটা রুটির, এর দাম হচ্ছে 3.19 ইউরো পার পিস। আর এখানে এই রুটির দাম হচ্ছে 3.89। এখানে বিক্রি হচ্ছে গ্রিন অ্যাপেল 2.79 ইউরো পার কেজি। রসা হচ্ছে 0.89 ইউরো। এটা রয়েছে 1.29 ইউরো। এটা দেখে সাংঘাতিক খেতে ইচ্ছে করছে, এটা চিজ দেওয়া, এরকমই দাম সব। এটা 0.79। মেয়োনিজের দাম 4.79 ইউরো। ওভাবে ভাবলে, কনভার্ট করে, সেটা অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন, কনভার্ট করে ভাবলে সমস্যা। এখানকার ইকোনমি আমাদের দেশের ইকোনমি সম্পূর্ণ আলাদা। আমি জাস্ট আপনাদের তথ্য দেওয়ার জন্য এগুলো দেখাচ্ছি। এই মিলের দাম 8 ইউরো। মাংস রয়েছে, আলু রয়েছে, 8.03। এরকম রেডি টু ইট মিল এখানে অ্যাভেলেবল। মোটামুটি ওই 700-800 টাকায় আপনি একটা ভরপেট খাবার খেতে পারবেন। নেসক্যাফে, এগুলো হচ্ছে 4.55 ইউরো। এখানে টয়লেট একটাই, লেডিস এবং জেন্টস আলাদা করে কোনো টয়লেট নেই, সবাই ওই একটাতেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বিরাট ভিড়, আমাদের 40 জনের টিম, সময় লাগবে। 20 মিনিট সময় দিয়েছিল, কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি লাগবে। এটা ড্রিঙ্কসের সেকশন, প্রচুর ড্রিঙ্কস রয়েছে নানা রকমের। আর এখানে ওয়াইন রয়েছে দেখুন, 10 ইউরো, মানে 9.99 বা 11.99 এরকম দাম এক একটা ওয়াইনের বোতলের। এখানে বলা হয় যে ইউরোপে জলের থেকে বিয়ার সস্তা। আজকে এই সুপার মার্কেটে এসে আক্ষরিক অর্থেই সেটা দেখলাম। এই যে বিয়ারটা, স্যান্ডেলস, 4.7% অ্যালকোহল এটাতে রয়েছে, এর দাম 1.61 ইউরো। দেখুন এখানে 1.61 ইউরো এই বিয়ারের দাম। পাশেই একটা সুভেনিয়ার শপ রয়েছে, এখানে নাকি দারুণ ভ্যারাইটি রয়েছে। এখানে সত্যি অনেক অনেক অপশান। ওয়াও, চকলেটস, ছোট ব্যাগ, 31 ইউরো। এগুলো 8.7 ইউরো করে, 5.4 ইউরো। প্রচুর প্রচুর কিছু রয়েছে এখানে, এদিকেও তাই।
12টা বাজতে 10 মিনিট বাকি। ভাবতেই অবাক লাগছে যে আর মাত্র 3 ঘন্টা আলো থাকবে। সূর্যের আলো এখানে এই সময় মানে সকালেই 7:30 8টা থেকে দুপুর 3টে, ব্যাস। এবার যত দিন যাবে তত আরও কমতে থাকবে। আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি ওই মার্কেট প্লেস থেকে, এবং পথ একই রকম। আর খানিকক্ষণ পরেই ওই দূরে শুরু হয়ে গিয়েছে মাঝে মাঝেই পাহাড়। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার থেকে বাদিকে একটা রাস্তায় বাদ নিলাম, এটাই চলে গেছে ফিনল্যান্ড নরওয়ে বর্ডারের দিকে। আর এদিকে শেষ গ্রাম বোধহয় নিওর গ্রাম বললেন, নোর মানে পিনাকি দা যা বলছে এইদিকে শেষ গ্রাম ফিনল্যান্ডের নিওর গ্রাম, সে তার উপর দিয়েই যাবো আমরা। সামনেটা এখন এরকম লাগছে, একটু ড্রিজল, কাচের ওপর জল জমে যাচ্ছে, ওয়াইপার চালাতে হচ্ছে, খুব স্লো চলছে ওয়াইপার। যাই হোক, আমরা কিন্তু একেবারে বোরিং বসে নেই, মাঝে মাঝেই খাবার চলে আসছে। একটু আগে এই স্যার আমাদের বাদাম খাওয়ালেন। এবার শ্রাবণী এই যে নিয়ে এসছে থেপলা। কোথায় শ্রাবণী? থেপলা কোথায়? থেপলা খোলা হচ্ছে। আচ্ছা, কালকে আমাদের শ্রাবণী দারুণ সুন্দর বাদাম মুড়ি খাইয়েছিল একটুখানি। আমি জিজ্ঞেস করলাম সেটা আছে, বলছে শেষ হয়ে গেছে। আর গতকাল একটা কি খাইয়েছিল যেন, আরেকটা খাঁকড়া। খাঁকড়া খেয়ে, সেই খাঁকড়াটা দারুণ ছিল। ওরা পুনেতে থাকে, মানে একের পর এক খাবার পেছন থেকে আসছে আর আমরা খেয়ে যাচ্ছি। তারপর আবার কি আছে? হ্যাঁ, মাইসোর পাকও আছে। এই হচ্ছে থেপলা। এটা একটু আচার দিয়ে খেলে ভালো লাগে। আহা, আচারের গন্ধে তো মুখে জল চলে এলো ভাই। না, আমি একটা খাবো না। আহা, ফাটাফাটি খেতে কিন্তু ভাই। আমি একটা হাফ পার্ট। থ্যাংক ইউ। দারুণ তো, দারুণ দারুণ। সামনেই বর্ডার, আমি ক্যামেরা ওদিকে করতে পারবো না, আমি বর্ডার পেরিয়ে বলছি। আচ্ছা, দারুণ সুন্দর নদী এটা, সামি নর্জ। নর্জ নর্জ নর্জি, এই যে লেখা আছে NORGA বা GE। আমরা ঢুকে গেলাম নরওয়েতে। আচ্ছা, নরওয়ের সময় আর ফিনল্যান্ডের সময়ের মধ্যে 1 ঘন্টা ডিফারেন্স, মানে 1 ঘন্টা পিছিয়ে আছে নরওয়ে। নরওয়ে আর সুইডেন একই টাইম জোনে, ফিনল্যান্ড কিন্তু অন্য টাইম জোনে। আমাদের 1 ঘন্টা গেইন হলো। যাই হোক, নরওয়েতে ঢুকে গিয়েছি, মানে এখন আমাদের বাড়ির সঙ্গে 4.5 ঘন্টার ডিফারেন্স, তাই তো? এখন ডেলাইট সেভিং অ্যাড হয়ে গেছে, সেই জন্য 4.5 ঘন্টা, না হলে 3.5 হতো। আর এখন ইউকের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা ডেলাইট সেভিংস চালু হওয়ার পরে। নর্মালি সেটা 4.5 ঘন্টা হয়। এই যে রাস্তাটা যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে E92। আমরা যেটায় ছিলাম E75, সেটা থেকে বাদিকে টার্ন নিয়ে E92 ধরেছি, এটা ধরেই এখন যাচ্ছি। বর্ডারটা এটা ধরেই ক্রস করলাম। যাই হোক, এটা আমার আর পৃথ্বীজিতের বোধহয় 17 নম্বর দেশ হলো নাকি, 17 বা 18, এখন তো গুনতিও ভুলে গেছি আমি। হ্যাঁ, মানে তোর থেকে আমি একটা দেশ তো পিছিয়ে আছি, ইউকে আমি যেতে পারিনি, কাজেই যাই আছে তোর তার থেকে একটা দেশ আমার কম আছে। আচ্ছা, এটা কাউন্ট করে ঠান্ডা মাথায় এক্স্যাক্টলিটা বলতে হবে। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে এলাম আমরা পাসপোর্টে ছাপ ছাড়া। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছি, এবং এখানে বর্ডারে কোনো রকম একটা বর্ডার থেকে আরেকটা বর্ডার ক্রস করার সময় কোনো রকম ইমিগ্রেশন এর প্রয়োজন হয় না। হ্যাঁ, ইমিগ্রেশন হলে অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারতো আর কি, এত লোক দাঁড়িয়ে, সেটা এখানে হচ্ছে না। এটা দারুণ লাগলো আমার এই ব্যাপারটা। হ্যাঁ, এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকলে এটা খুব মজার ব্যাপার, আপনার দেশের কাউন্ট বেড়ে যাবে কিন্তু আপনার পাসপোর্টের ছাপ কিন্তু পড়বে না। ইউরোপিয়ান ইউনিয়ন ভিসা হলে এটা দারুণ সুন্দর ব্যাপার। আমাদের টানা 24 দিনের জন্য থাকার জন্য ভিসা দিয়েছে। আমরা এখানে এবার থাকবো 22 দিন। ভিসাতে মেনশন করা আছে 24 দিনের বেশি আমরা একটানা থাকতে পারবো না। আমাদের ভিসা আছে কিন্তু ডিসেম্বরের 2 তারিখ অবধি। আহা, এখানে ফল কালার যখন ছিল না, কয়েকটা দিন আগে, 2-3 সপ্তাহ আগে, এই লাল ছিল গাছগুলো। এখানে আসতে হবে সেপ্টেম্বর এন্ড, অক্টোবর ফার্স্ট উইক। এবার দেখুন বাইরেটা,
একটা ছোট্ট গঞ্জ মতো জায়গায় এসেছি আমরা। এই জায়গাটার নাম কারাসজ। কারাসজ এই জায়গাটা না, এই ডান দিকটা, আচ্ছা আচ্ছা, মানে একটুখানি হ্যাঁ এগিয়ে। কারাসজ একদম ছবির মতো জায়গা, পুরো পোস্ট কার্ড। দারুণ সুন্দর শহর। আমরা এখানে একটা ছোট্ট বিরতি দেবো লাঞ্চের। এখানে নিয়ে যাচ্ছে। এই ডান দিকে একটা রেস্তোরাঁ রয়েছে, বার্গার পাওয়া যাবে, পিৎজা পাওয়া যাবে। দাঁড়ালাম না এখানে, সামনে একটা কে মার্কেট আছে, সেখানে দাঁড়াবো। হ্যাঁ, দারুণ দারুণ, হ্যাঁ অবশ্যই। এই যে নদীটা পেরিয়ে এলাম, এর নাম হচ্ছে কারাসজোখা। আমি উচ্চারণ ঠিক করছি কিনা আমার নিজেরই সন্দেহ আছে। এখানে একটা গ্যাস স্টেশন আছে, সামনে একটা ক্যাফেও রয়েছে। এদিকে ক্যাফে রয়েছে আর এদিকে একটা সুপার মার্কেট রয়েছে। এখানে লেখা এক্সট্রা, এক্সট্রা। এই এক্স ফর এক্সট্রাতে যাওয়া যাক। আচ্ছা, এখানে আরেকটা কথা, নরওয়েতে নরওয়েজিয়ান কারেন্সি বোধহয় ইউজ হয়। এখানে ইউরো চলে, ওটাও চলে। কনভার্সন বোধহয় 1 ইউরো ইকুয়ালস 11 নরওয়েজিয়ান কারেন্সি, এরকম কিছু একটা হবে, বা অ্যাপ্রক্সিমেটলি ওরকমই হবে। বরফটা খুবই পিছল, ক্র্যাম্পন আনা জরুরি। আমার রয়েছে, কিন্তু সুটকেসের ভেতরে বার করা হয়নি আর। খুব পা টিপে টিপে হাঁটছি সাবধানে। চারদিকটা একবার দেখে নিন। নরওয়ের মাটিতে পা রেখে বেশ লাগছে। যারা স্বপ্ন লালন করছেন যে ইউরোপ আসবেন, স্ক্যান্ডিনেভিয়া ঘুরবেন, ল্যাপল্যান্ড ঘুরবেন, আস্তে আস্তে, যাদের পক্ষে ফিনান্সিয়ালি এই মুহূর্তে সম্ভব না, আমি বলবো আপনারা ধীরে ধীরে প্ল্যান করুন। লং টার্ম প্ল্যান কিন্তু খুব জরুরি, এবং সেটা করলে পরে আপনার সমস্ত গোল অ্যাচিভ হবে। আমি কিন্তু মোটেও সেভিংস অ্যাডভাইজার নই, কিন্তু এই কথাটা যেটা বললাম সেটা কিন্তু সত্যি। দীর্ঘদিনের জন্য যদি আপনি জমানোর প্ল্যান করেন, তাহলে অবশ্যই আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারবেন। এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। ওই এক্স ফর এক্সট্রাতে কোল্ড খাবার, আমরা এইখানে ক্যাফেতে যাচ্ছি, দেখি টয়লেট আছে তো এখানে? এখানে ওয়াশরুম আছে। আচ্ছা, আর এখানে ফিশ অ্যান্ড চিপস আছে, খুব দেখ, ভালো fish and তাই? chips। চলো আমরা খাই ফিশ অ্যান্ড চিপস। চলো খাওয়া যাক। তাহলে ট্রাই করা যেতেই পারে, চলো। চলো ফিশ অ্যান্ড চিপস ট্রাই করি। আমরা খাই আর্কটিক সার্কেলের ফিশ অ্যান্ড চিপস। আর্কটিক সার্কেলে, বিয়ন্ড আর্কটিকের ফিশ অ্যান্ড হ্যাঁ, বিয়ন্ড আর্কটিক সার্কেলে ফিশ অ্যান্ড চিপস। আমি লন্ডনের ফিশ অ্যান্ড চিপসের খুব ফ্যান। এখানে দেখি কীরকম খেতে। ওয়াও, বেশ কোজি রেস্তোরাঁ। সাগনিক ফিশ অ্যান্ড চিপসের অর্ডার দিয়েছে, এখন প্রিপারেশন চলছে, 10 মিনিট লাগবে। আপনাদের এই বাইরের জায়গাটা দেখাই। নরওয়ের এই জায়গাটা বেশ কোজি একটা জায়গা, কিন্তু একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে বরফ গলে যাওয়াতে একটু কাদা কাদা হয়ে রয়েছে, আর সাংঘাতিক পিচ্ছিল। মানে একটুখানিও অসতর্ক হলে পড়ে যাওয়ার চান্স আছে। পৃথ্বীজিৎ দেখো, আরেকবার পা ভেঙো না। না, এখানে আমার যেটা সুবিধা হয়েছে, আমি যেহেতু আমার নর্মাল স্টেপে এখন হাঁটতে পারছি না, কাজে আমি তাড়াহুড়ো করে একদমই হাঁটছি না, ধরে ধরেই হাঁটছি। কাজে এটা আমার জন্য অনেকটা সেফ। এখনও ক্র্যাম্পনটা আমি পড়িনি, কিন্তু অনেকেই পড়েছে, শিবাজিও পড়েনি, আমিও পড়িনি এখনও। যাই হোক, যারা ক্র্যাম্পন জিনিসটা জানেন না, একটু অ্যামাজনে দেখুন, রাবারের নিচে কাঁটা লাগানো থাকে, যেটা জুতোর মধ্যে পরে নেওয়া যায় আর কি। জুতোর আপনার যে জুতো আছে সেখানে আপনি ওটা স্ট্রেচিং করা যায়, স্ট্রেচেবল, তো ওটা পরিয়ে দিতে পারেন জুতোর তলায়। তো ফুটবলাররা যেরকম ওই জুতোগুলো পরে স্পাইকওয়ালা, ওর নিচে ওরকম ওই জিনিসগুলোই আছে। ওটা পরে নিলে তাহলে বরফে স্কিট করার আর চান্স থাকে না, মানে কমে যায়। এই হচ্ছে আমাদের লাঞ্চ। একটা ল্যাম্প স্টেক নিয়েছি আর ফিশ অ্যান্ড চিপস, দুটো মিলিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে। এটা হচ্ছে ল্যাম্প স্টেক। ল্যাম্প স্টেকটা অসাধারণ। আহা, দুরন্ত দুরন্ত। এই যে ও ক্র্যাম্পন পড়ে আছে, এইটা ঠিক আছে। আস্তে আস্তে আলো কমে আসছে, দ্রুত কমে আসছে আলো, মানে ভাবা যায় তাই তো। এখন 1:30, 1:34, আর অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। মানে 3টে নাগাদ পুরো সন্ধে হয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের প্রথম। হ্যাঁ, কেমন লাগছে?
অসাধারণ, শুধু অসাধারণ বলিলে হইবে। আচ্ছা কি বলবো, আরো- মানে এমন আমি যখন আসার আগে, দিস ইজ মাই ফার্স্ট গ্রুপ ট্যুর, তো বেশ অনেক মানে কি বলবো নেগেটিভ থটসও আসছিল যে কীরকম হবে, কারণ আমি সবসময় পার্সোনালি ট্রিপ প্ল্যান করি। বাট আসার পর থেকে মানে আসার মুহূর্ত থেকে আই থিঙ্ক দ্য ওয়ে ট্রাভেল লাইভ হ্যাজ টেকেন কেয়ার অফ আস ইজ অ্যামেজিং। কেমন ঘুরছেন? এই ঘোরা তো আনন্দের শেষ নেই, আর এরকম দৃশ্য দেখা এটাও তো একটা পরম সৌভাগ্যের ব্যাপার। আর কোথাও থেকে একটা স্পটে কালকে আমরা পাইনি, যেটা আপনি বলেছেন যে ওটা পাইনি, ঠিক কথা। আমরা পাবো। মনে হচ্ছিল সকালবেলা জায়গাটা ছেড়ে আসার সময় আহা কি হারালাম, কিন্তু মনে হচ্ছে এখানে আরও বেশি পেলাম সারা রাস্তাটা ধরে। ঠিক। আর ট্রাভেল লাইভের এই তত্ত্বাবধান কেমন লাগছে, এই যে আয়োজন? ট্রাভেল লাইফের তত্ত্বাবধানে তো আমি কম্পেয়ার করার লোক নই, তা কিন্তু ওদের ব্যবস্থাপনা দেখেই দৌড়ে এসেছিলাম। হ্যাঁ, আর যখন শুনেছিলাম তো বলেছি আপনাকে যে আপনার কথা যখন গিয়ে বললাম, তার জন্য তো একটা আমাদের কনসেশন ছিল স্পেশাল, সেটাও পেলাম। তারপরে ওখানে বসে ভিডিও শোটা দেখলাম, তারপরে ধীরে ধীরে ইনভলভ হয়ে গেছি। এখন তো দেখছি যে আমি বোধহয় ট্রাভেল লাইফের মেম্বারই হয়ে গেলাম। দিদি, আপনাদের কেমন লাগছে? ভালোই লাগছে, এখন অবধি এখন ভালোই লাগছে, তবে একটা দুঃখ থেকে যাবে যদি অরোরা দেখতে না পাই। না ওরম বলবেন না, দেখতে পাবো, আলবাত পাবো। ওয়েদার যা করছে আমাদের সঙ্গে, এটাই একটু দুঃখের না, ব্যাপার। একটু ওয়েদারটা খারাপ হয়েছে, তবে ফোরকাস্ট যেটা কালকে একটু বোধহয় ভালো হয়ে যাবে ওয়েদার। এখন ঘড়িতে ঠিক 1:45 আমরা রওনা দিলাম। এখনও 234 কিলোমিটার পথ হনিসবার্গ পৌঁছাতে, মানে আমাদের রাত হয়ে যাবে। পিনাকিদা যা বলছে, স্টপ নিয়ে আমাদের আরও 4 ঘন্টার ওপরে সময় লাগবে। সে যত সময় লাগে লাগুক, এই পথে চলবার আনন্দ আরও খানিকটা প্রাণ ভরে পেতে চাই আমরা। এই নরওয়েকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস। ফিয়র্ডস কথাটির মানে হল লং ন্যারো ডিপ ইনলেটস অফ সি ওয়াটার, যার দুদিকে আবার পাহাড় থাকবে। এই রকম ওয়াটার বডি এখানে অসংখ্য, তাই নরওয়েকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস। এটা একটা ছোট্ট গঞ্জ, জায়গাটার নাম হচ্ছে ল্যাক্সলেভ। আস্তে আস্তে আরও অন্ধকার হচ্ছে। এখন সময় ঘড়িতে যা বাজছে সেটা হচ্ছে 2:45। আমরা একটু দাঁড়াতে চাইছিলাম এত সুন্দর পথ দেখে, কিন্তু এখানে দাঁড়ানোর কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়নের রুল অনুযায়ী রাস্তায়, হাইওয়েতে যেখানে সেখানে দাঁড়ানো যায় না পার্কিং প্লেস ছাড়া। সেই জন্য আমরা ভালো করে ছবিও তুলতে পারলাম না, এত সুন্দর রাস্তাটা। তবে চোখ দিয়ে যা দেখেছি তাতে আমাদের মন প্রাণ ভরে গিয়েছে। এত সুন্দর পথ, সামনে দারুণ সুন্দর একটা পাহাড় আসছে, ওপরে বরফ জমা হয়ে রয়েছে, আর এই পথ যাচ্ছে সেই পাহাড়ের দিকেই। 2:53 বাস একটা জায়গায় দাঁড়ালো এই ভিউটার জন্য, আর এখানে একটা টয়লেট রয়েছে তার জন্য। দেখুন, এই হচ্ছে ভিউ। এখানে একটা ওয়াটার বডি রয়েছে, আর এদিকে এই পাহাড়টা। এদিকের ভিউটাও দেখুন একবার। এই রকম জায়গা ভাবা যায়? যাই হোক, এখানে এই নরওয়েকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস। আমি বলছি ফিয়র্ডস কি জিনিস, অসাধারণ। আকাশে কালো মেঘ, নিচে জল, তাতে আবার হালকা স্রোত, হাওয়ার জন্য তীব্র হাওয়া দিচ্ছে। বোঝাতে পারবো না, মানে এমন কিছু জিনিস না শব্দে বোঝানো যায় না। তার জন্য শব্দ বোধহয় নেই, মানে শব্দ নেই কিছু জায়গায়। আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে। নেচার ইজ সো বিউটিফুল। মানে আমি সারাক্ষণ আমার স্ট্যান্ডিং এট দ্য এজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী শেষ একদম। আমি শহর ভালোবাসি, কিন্তু এই জিনিসগুলো না, মানে মানুষ হয়ে জন্মেছি যে এটা সৌভাগ্য মনে হয় যে এটা পসিবল। এটাতে কোনো ইঞ্জিনিয়ারিং নেই, এটাতে কোনো সায়েন্স নেই, কিচ্ছু নেই। এটা ন্যাচারালি তৈরি হয়েছে একদম। এটা কি করে পসিবল এরকম একটা জিনিস? সাংঘাতিক ঠান্ডা দিচ্ছে,
দাঁত অবধি কাঁপছে, এত ঠান্ডা। যাই হোক, হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে। আচ্ছা, ফিয়র্ডস স্পেলিংটা হচ্ছে FJORDS। ফিয়র্ডস মানে হচ্ছে দুটো পাহাড়, তার মাঝখানে একটা ওয়াটার বডি। তো এটা এখানে খুব দেখা যায়। দুদিকে কিন্তু স্টিপ সাইড থাকতে হবে, তবেই ফিয়র্ডস বলবো, না হলে নয়। তো সেখানে ওই ওয়াটার বডি এখানে প্রচুর রয়েছে, এই জন্য বলা হয় ল্যান্ড অফ ফিয়র্ডস। উচ্চারণটা কিন্তু ফিয়র্ডস, তো স্পেলিংটা FJORDS। আরও একটা কথা, এই নরওয়ে কিন্তু ভাইকিংদেরও ল্যান্ড। ভাইকিংরা জলদস্যু, সেই বিখ্যাত ভাইকিং জলদস্যু আপনাদের মনে আছে নিশ্চয়ই। ভাইকিংদের ল্যান্ডও এই নরওয়ে, যেখানে আমরা রয়েছি। দারুণ একটা দিন আজকে এখানে এই যাত্রাপথে আমরা কাটালাম। দুর্দান্ত একটা যাত্রা করলাম আজকে, আমরা করছি এখনও। সবাই ওখানে চলে গেছে, আমি একটু যাই। সত্যি জীবনে দেখা সেরা জায়গার মধ্যে একটা হচ্ছে এই জায়গা। দেখুন এপাশ থেকে ভিউটা দেখুন, আমি নিচে নেমে এলাম, কি অসাধারণ লাগছে। এখনও প্রায় 79 কিলোমিটার পথ বাকি। আমরা একটা টানেল পেরোচ্ছি, এর দৈর্ঘ্য 6.9 কিলোমিটার। এই পথে প্রায় 5টা টানেল রয়েছে এরকম। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে E69, অসাধারণ একটি রাস্তা। আচ্ছা, আর এটা দুর্দান্ত তথ্য দিই আপনাদের, আমরা এখন যে টানেলটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে 7.5 কিলোমিটার লম্বা টানেল, এটা কিন্তু ব্যারেন্সির তলা দিয়ে। আমরা এখন লিটারেলি সমুদ্রের তলা দিয়ে যাচ্ছি এই 7 কিলোমিটার। মানে অবাক কাণ্ড আর কি। আমাদের ওখানে গঙ্গার তল দিয়ে মেট্রো হয়েছে, তাই নিয়ে আমাদের অনেক উত্তেজনা। অবশ্যই সেটা একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট যে এসপ্ল্যানেড থেকে হাওড়া অবধি এখন মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। কিন্তু এই টানেলটাও দেখুন সমুদ্রের তলা দিয়ে আমাদের নিয়ে চলেছে। আমরা এখন রয়েছি হনিসবার্গে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হনিসবার্গে। এর অক্ষাংশ হচ্ছে 70.98, মানে প্রায় 71 ডিগ্রি উত্তর অক্ষাংশে আমরা রয়েছি। হনিসবার্গ সিটিটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, অপূর্ব লাগছে। এই হোটেলটার নাম যেখানে আমরা রয়েছি তার নাম হচ্ছে ভিউ পয়েন্ট, যেখানে আমরা চেক ইন করবো এখন। হনিসবার্গ এই জায়গাটা অসাধারণ, প্রচুর হোমস্টে রয়েছে ছোট ছোট। এখানে সাধারণত যারা নর্থ কেপ যান তারা এখানে ডে ট্রিপ করেন, ডে ট্রিপ করে এখান থেকে চলে যান। এখানে নাইট স্টে খুব কম লোকই করেন, আমরা করছি। হোটেলটা বেশ ভালো, বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখন সময় 7:18। আনন্দের কথা হলো আকাশে অরোরা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। দেখুন দুর্দান্ত, দেখুন লাইট পলিউশন প্রচুর আছে না, মানে এইগুলো যদি বন্ধ হয়ে যায় দেখবো পুরো ডান্স দেখবো।
আজকে সার্থক হলো আমাদের এই যাত্রা। অবশেষে দেখতে পেলাম অসাধারণ। এবার খালি চোখে দেখতে পাচ্ছি, যত সময় যাচ্ছে ইন্টেন্সিটি বাড়ছে, কেপি ইন্ডেক্স বাড়ছে, তো আরও পরিষ্কার দেখতে পাচ্ছি খালি চোখে। দারুণ একটা অনুভূতি হচ্ছে। দেখুন লোকজন বলছিল কমেন্ট বক্সে যে আমরা এবার হয়তো এবার এই ক্যামেরাতেও আসছে, এবার এই ক্যামেরাতেও আসছে। দেখুন হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স। এখন আমরা এখানে এই ক্যামেরাতেও আপনাদের দেখাতে পাচ্ছি, এখন পরিষ্কার দেখা যাচ্ছে এবং আরও খানিকক্ষণ পরে হয়তো দেখতে পাচ্ছি আরও ভালো দেখাতে পারবো, আরও খানিকটা সময় গেলে আরও ভালো দেখাতে পারবো। কি অসাধারণ সুন্দর, কি চমৎকার, কি অপূর্ব এই প্রকৃতির খেলা। দেখুন হ্যানিসবার্গে আজকে জীবনে প্রথমবার চর্মচক্ষে অরোরা দেখছি। অসাধারণ লাগছে এখন। এই হ্যানিসবার্গ, এই শহরটা হ্যানিসবার্গ ওয়ার্ল্ডের লিটারেলি উত্তর দিকে শেষ শহর, শেষ টাউন। আর সেখানে আমরা দেখতে পেলাম অরোরা বোরিয়ালিস। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো ভাষা, আবারও বলছি, আমার ঝুলিতে, আমার ভাণ্ডারে নেই। আজকে বোধহয় একটা আমাদের জীবনে, আমার আর পৃথ্বী জীবনে অন্যতম সেরা দিন, নো ডাউট। ফাইনালি হলো। হ্যাঁ, আমরা এখানে সবাই মিলে যে কি আনন্দ করছে এই ছাদে, ভাবনা চিন্তার বাইরে। আরে কমেন্ট বক্স খোলা যাচ্ছে না, লোকজন বলছে অরোরা কবে দেখাবে। এবার দেখো, দাঁড়াও, ওয়েট করো। কেপি ইন্ডেক্স আরো বাড়ছে, এবং আশা করা যায় আরো অনেক কিছু আমরা দেখাতে পারবো আপনাদের। দেখা যাক। অবশেষে সাকসেসফুল হলো আজকে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ। হ্যাঁ, জীবন সার্থক। আমরা এত পরিশ্রম করেছি, এত জার্নি করেছি, আজকে একদম শান্তি। দারুণ। আমি এরকম শুনেছি লোকে বুঝতে পারছেন তো পাগলামিটা কোন জায়গায় গিয়েছে আমাদের। লোকে 4-5 বছর এসেও দেখতে পায় না, আমরা ডে 2 তে স্পট করলাম, ডে 2। আশা করা যায় কালকে থেকে মেঘ কেটে যাবে পুরো, আর তারপর ট্রমসোতে গিয়ে যা হবে ফাটাফাটি। প্রথমেই ঘাসফুস, হ্যাঁ খেয়ে নাও। এটা মাছ, এই হচ্ছে আলু সিদ্ধ। ডিনারটা করে নি চটপট, তারপর আবার কথা বলছি। সবাই খুব আনন্দিত। আর স্যুপ রয়েছে এই যে ওখানে। স্যুপ খাওয়ার আমার তেমন একটা ইচ্ছে নেই। বাটার আর ব্রেড, এই হলো ডিনার। মাছটা কিন্তু অসাধারণ, মাছটা দারুণ পড়েছে। আর এই স্যুপটা হচ্ছে লেন্টিল স্যুপ, মানে ডালের স্যুপ। রুটিটা অদ্ভুত খেতে, মানে ভালো খারাপ মিলিয়ে একটা, বুঝতে পারছি না কী বলবো রুটিটাকে। হ্যাঁ, একটু তেল দিয়ে ভাজা না, এটা ঠিক আছে, চলবে, খেয়ে নিই। আর ওই ম্যাশড পটেটোর মতো দিক খেতে। কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আমরা এখান থেকে যাব নর্থ কেপ, কিন্তু সেই সব গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। আজকের পর্ব এখানেই শেষ। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, এবং সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন জায়গা, নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।